আসসালামু আলাইকুম সকল মাছচাষী ভাই বন্ধুদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রিয় দর্শক মাছের খাবার সম্পর্কে, মানে মাছের খাবার কত প্রকার এবং কোন ধরনের খাদ্য কোন ধরনের মাছের প্রয়োগ করলে আপনারা সহজে লাভবান হবেন বা লাভের পরিমাণটা বেশি থাকবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। ভিডিওটা একটু দীর্ঘায়িত হতে পারে, সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখবেন, দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখেন, পৃথিবীতে যত প্রকার প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণীর কিন্তু জীবন ধারণ করার জন্য খাবারের প্রয়োজন রয়েছে এবং সেটা পুষ্টি সমৃদ্ধ খাবারের প্রয়োজন রয়েছে। মাছের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু নেই। মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই খাবারের ব্যবস্থাটি রাখতে হবে এবং সবচেয়ে অবাক হওয়ার বিষয় যেটি যে মাছ চাষ করতে গেলে আপনি বাণিজ্যিকভাবে যে মাছ চাষ করতে চান সেক্ষেত্রে যে সবচেয়ে বৃহৎ যে খরচের ব্যাপারটা সেটাই কিন্তু এই মাছের খাবারের পিছনে হয়ে থাকে। এখন আপনি কোন খাবার দিয়ে কোন মাছ চাষ করলে আপনার লাভবান হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। প্রিয় দর্শক, আমরা জানি যে মাছের খাবার দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক খাবার আর একটা হচ্ছে সম্পূরক খাবার। দেখেন, প্রাকৃতিক খাবার বলতে আমরা কী বুঝি? প্রাকৃতিক খাবার বলতে যেটা হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি হয় পুকুরে, সেটাকে সাধারণত আমরা প্রাকৃতিক খাবার বলে থাকি। কিন্তু একটা সময় কিন্তু বাংলাদেশে আসলে সনাতন পদ্ধতিতে মাছ চাষ হতো, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মাছের যে চাষের যে ব্যাপারটি ছিল সেটি খুব কম ঘনত্বে মাছ চাষ হতো। ধরেন প্রতি শতাংশে 15 কেজি 20 কেজি এমন মাছ উৎপাদন করা সম্ভব ছিল। সেক্ষেত্রে হচ্ছে পুকুর থেকে প্রাকৃতিকভাবে প্রাকৃতিক খাবারের যোগানটা হয়ে যেত। কিন্তু বর্তমান সময়ে যেহেতু আমরা বাণিজ্যিক হারে মাছ চাষ করি, সেক্ষেত্রে পুকুরে কিন্তু ওই যে প্রাকৃতিক খাবার সঠিকভাবে উৎপাদন হচ্ছে না। কারণ একটা সময় আমরা 15 কেজি মাছ উৎপাদন করতাম, সেখানে আমরা বর্তমানে 80 কেজি 70 কেজি 90 কেজি 100 কেজি পর্যন্ত আমরা পুকুরে মাছ উৎপাদন করি প্রতি শতাংশে। সেক্ষেত্রে কিন্তু যে প্রতি শতাংশে আগে প্রাকৃতিক খাবারের যে ব্যাপারটা ছিল, সে খাবারে কিন্তু সঠিক যোগান এখন আর পুকুর থেকে প্রাকৃতিকভাবে হচ্ছে না, যার ফলে আমরা বিভিন্ন রাসায়নিক সার এবং জৈব সার প্রয়োগের মাধ্যমে আমরা পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করে থাকি। তো পুকুরে প্রাকৃতিক খাবার কয় ধরনের? প্রাকৃতিক খাবার যেন আমরা দুই ধরনের, এটা হচ্ছে উদ্ভিদ কণা আর এটা হচ্ছে প্রাণী কণা। প্রিয় দর্শক, এখন উদ্ভিদ কণা বলতে আমরা কাদের বোঝাই? উদ্ভিদ কণা সাধারণত বলি আমরা ফাইটোপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন কি? ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে যে পুকুরের যে সবুজ শ্যাওলা থাকে ছোটো ছোটো, সেটাকে সাধারণত আমরা ফাইটোপ্লাঙ্কটন বলে থাকি। ফাইটোপ্লাঙ্কটন মাছের খুবই প্রিয় খাবার। হ্যাঁ, ফাইটোপ্লাঙ্কটন কিন্তু শুধু মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয়, ব্যাপারটা এমন না। পুকুরের পানির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কিন্তু ফাইটোপ্লাঙ্কটন ব্যবহৃত হয় এবং পুকুরে যে অক্সিজেন সাপ্লাই করে থাকে সেক্ষেত্রে কিন্তু ফাইটোপ্লাঙ্কটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়া হচ্ছে যে পুকুরে যে আমরা বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়, সেই গ্যাস থেকে কিন্তু এই ফাইটোপ্লাঙ্কটন আমাদের রক্ষা করে থাকে। তাছাড়া পুকুরে আরেকটি উদ্ভিদ কণা সৃষ্টি, সেটা হচ্ছে পেরিফাইটন। এই পেরিফাইটন এবং ফাইটোপ্লাঙ্কটনের কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রোটিন রয়েছে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে 30 থেকে 35% প্রোটিন রয়েছে এই পেরিফাইটন এবং ফাইটোপ্লাঙ্কটনের ক্ষেত্রে। পেরিফাইটন সাধারণত আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন আগাছা, তারপর হচ্ছে গিয়ে আমরা যে শীতের সময় ন্যাড়া খড় প্রয়োগ করি, সেখান থেকে কিন্তু পেরিফাইটন উৎপাদন হয় আর কি। তাই সেই ফাইটোপ্লাঙ্কটনের কিন্তু দুটোই মাছের খুবই পছন্দনীয় খাবার, বিশেষ করে সিলভার কাপ, ব্রিগেড, কাতলা, এক্ষেত্রে কিন্তু এই খুবই পছন্দনীয় খাবার এই ফাইটোপ্লাঙ্কটন, পেরিফাইটন। আবার তাছাড়া হচ্ছে কি বর্তমানে দেখা যাচ্ছে যে মনোসেস তেলাপিয়াও কিন্তু এই ফাইটোপ্লাঙ্কটন খেতে খুবই পছন্দ করে। তার পাশাপাশি যে আমাদের থাইপুটি, সরপুটি, সেগুলো কিন্তু এই ফাইটোপ্লাঙ্কটন খেতে খুবই পছন্দ করে। এই ফাইটোপ্লাঙ্কটন শুধু খাবার নয়, আমি তো বলেছি যে অক্সিজেন তৈরি পুকুরে বিষাক্ত গ্যাসকে তারা পুষ্টি হিসাবে গ্রহণ করে থাকে, সেক্ষেত্রে তারা পুকুরের পরিবেশটা ঠিক রাখে। আবার এক্ষেত্রে আবার আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। যদি ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণ বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আবার আপনার পুকুরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। বিশেষ করে অক্সিজেনের ঘাটতি হতে পারে, মাছ মারা যেতে পারে, মাছের উকুন হতে পারে। আচ্ছা, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে যদি আপনার ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণ বেড়ে যায়। আর ফাইটোপ্লাঙ্কটন ভ্রম হলে বা কী সমস্যা হয় বা কী ধরনের সমস্যার সমাধান কী, সেটা নিয়ে আমাদের একটা আলাদা ভিডিও রয়েছে, সেটা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন। প্রদর্শক, আর যেটি খাবার সেটা হচ্ছে প্রাণীকণা। পুকুরে যে ছোটো ছোটো যে প্রাণী রয়েছে সেটাকে সাধারণত আমরা প্রাণীকণা বলে থাকি। এটি কিন্তু মাছের খুবই পছন্দনীয় খাবার। হ্যাঁ, এই প্রাণীকণাকে সাধারণত আমরা জোপ্লাঙ্কটন বলে থাকি। এই প্রাণীকণাকে সাধারণত আমরা জোপ্লাঙ্কটন বলে থাকি। এই জোপ্লাঙ্কটন কিন্তু মাছের খুবই প্রিয় খাবার। আবার আপনাকে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, এই যে ফাইটোপ্লাঙ্কটন, পেরিফাইটন কিন্তু শুধু মাছের খাবারই নয়, এটা কিন্তু জোপ্লাঙ্কটনেরও খাবার। পুকুরে কিন্তু এই ফাইটোপ্লাঙ্কটন এবং পেরিফাইটন যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার জোপ্লাঙ্কটন সঠিকভাবে উৎপাদন হবে না। জোপ্লাঙ্কটনে 30 থেকে 40% প্রোটিন আছে, 30 থেকে 35% বা 40% প্রোটিন আছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই, যদি আপনি মাছ চাষ করতে চান, প্রাকৃতিক একটা খাবার যোগান দেওয়ার ব্যবস্থা থাকে। বিশেষ করে যারা আমরা কার্প জাতীয় মাছ চাষ করি, কার্প জাতীয় মাছ বলতে আমরা বোঝাচ্ছি সাদা মাছ বা বাংলা মাছকে। হ্যাঁ, সেই জাতীয় মাছ চাষ করার ক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি যে পুকুরে প্রাকৃতিক খাদ্যের যোগানটা বেশি দেওয়ার জন্য। সেক্ষেত্রে যদি আপনার পুকুরে 40% পুকুরে প্রাকৃতিক খাবার যোগান দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে সম্পূরক খাবার সেটার উপরে কিন্তু আপনার চাপটা কমে। আর যদি আপনার সম্পূরক খাবারের উপর চাপটা কমে, সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
সেক্ষেত্রে কিন্তু পুকুরে ফাইটোপ্লাঙ্কটন আর জোপ্লাঙ্কটন দুটিরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর জোপ্লাঙ্কটন কিন্তু মাছের খুবই প্রিয় খাবার। তবে আবার জোপ্লাঙ্কটনের পরিমাণও যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে, বিশেষ করে মাছের শ্বাসকষ্ট হতে পারে। কারণ ফাইটোপ্লাঙ্কটন জোপ্লাঙ্কটনের জন্য আবরণটা শক্ত হয়ে যায়, তখন সেক্ষেত্রে কিন্তু মাছ সেটাকে সহজভাবে ভক্ষণ করতে পারে না। আর এই ফাইটোপ্লাঙ্কটন এবং পেরিফাইটন কিন্তু উপর নির্ভরশীল এই যে জোপ্লাঙ্কটন, মানে ফাইটোপ্লাঙ্কটন ও পেরিফাইটনকে যেমন মাছও খায়, জোপ্লাঙ্কটনও খায়, আবার মাছ কিন্তু আবার তিনটাকেই ভক্ষণ করে থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে প্রাকৃতিক খাবারের যোগান দিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই এই জিনিসটি যোগান দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাভের সম্মুখীন হবেন। আর দর্শক, পুকুরে প্রাকৃতিক খাবারের যোগান আপনি যে কোনো মাছের ক্ষেত্রে এই প্রাকৃতিক খাবার পছন্দ করেন, যদি আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার যোগান রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ খাদ্যের উপর চাপটা কমে। আর এই যে পুকুরের নিচের স্তরে যে ফাইটোপ্লাঙ্কটনগুলো আছে, সেখানে কিন্তু সালোক সংশ্লেষণের মাধ্যমটা কিন্তু মানে জোপ্লাঙ্কটন সহজ করে দেয়, শুধু যারা খাদ্য হিসাবে ব্যবহার করেন এই যে সালোক সংশ্লেষণের যে ব্যাপারটি রয়েছে সেটিকেও তারা সহজ করে দেয়। প্রিয় দর্শক, এই তো গেল প্রাকৃতিক খাবারের ব্যাপারটা। সেটা হচ্ছে যে আমরা যদি পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পুকুরে সম্পূরক খাদ্য দেওয়ার প্রয়োজন রয়েছে। আপনি সম্পূরক খাদ্য প্রয়োগ ছাড়া কিন্তু পুকুরে কোনোভাবেই বাণিজ্যিকভাবে মাছ চাষ করে সফল হতে পারবেন না। এখন আমরা বলতে পারি যে সম্পূরক খাদ্য সাধারণত কয় প্রকার, এটা নিয়ে আমরা আলোচনা করবো অবশ্যই। তো সম্পূরক খাদ্য ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে পারবেন না। এখানে আমরা একটা সময় যেন আমাদের দেশে মানে সনাতন পদ্ধতিতে মাছ চাষ হতো, সেক্ষেত্রে কিন্তু আমরা মাছ ছেড়ে দিতাম, খুব কম গণতে মাছ প্রাকৃতিক খাবারকে উৎপাদন হতো। তারপর আস্তে আস্তে আমরা ওই মানে রাসায়নিক সার বা জৈব সারের প্রয়োগের মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা পুকুরে মানে প্রাকৃতিক খাবারের উৎস তৈরি করলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু ঘনত্ব বাড়লো। আর যখন আমরা বাণিজ্যিক হারে ব্যাপক ঘনত্বে মাছ চাষ করি, সেক্ষেত্রে কিন্তু এই সম্পূরক খাদ্যের উপর আমাদের নির্ভরশীল হতে হচ্ছে। তো আমরা জানি যে সম্পূরক খাদ্য সাধারণত কয় প্রকার? সম্পূরক খাদ্য সাধারণত 3 প্রকার। এক হচ্ছে বাসমান খাবার, 2 হচ্ছে ডুবন্ত খাবার, 3 হচ্ছে লোজ খাবার। মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে এই বাসমান, ডুবন্ত, লোজ খাবারের উপর অবশ্যই এক হতে হবে। কারণ আপনি মাছ চাষ করতে গেলে লাভবান হতে চান, অবশ্যই সম্পূরক খাদ্যের একটা ব্যাপক ভূমিকা রয়েছে। এবং আমাদের দেশে যে মাছ চাষের ক্ষেত্রে সিংহ বা খরচ কিন্তু এই সম্পূরক খাবারের কারণে হয়ে থাকে মাছ চাষের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি কোন খাবারের মাধ্যমে কোন মাছ চাষ করে লাভবান হবেন, সেটা নিয়ে এখনও বিস্তারিত আলোচনা করা হবে। তাই আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সকল কিছুই আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখেন, বাসমান খাবার বলতে আমরা সহজভাবে বুঝি যে খাবার অত্যাধুনিক মেশিনে তৈরি হয়ে থাকে এবং যে খাবার প্রয়োগের ফলে হচ্ছে গিয়ে মানে খাবারটা পানির উপর বেশি থাকে, সেটাকে আমরা সাধারণত বাসমান খাবার হিসেবে বলে থাকি। বাসমান খাবার কিন্তু আবার 2 প্রকার, অয়েল কোটেড, আর এটা হচ্ছে গিয়ে নন অয়েল কোটেড। হ্যাঁ, একটা অয়েল কোটেড, একটা নন অয়েল কোটেড। সেক্ষেত্রে আপনাকে বাসমান খাবারের যে সুবিধা রয়েছে, বাসমান খাবারের যে মেইন সুবিধাটা সেটা হচ্ছে যে আপনি মাছ কী পরিমাণ খাবার খাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং মাছের যে খাদ্যের অপচয় সেটা আপনাদের অবশ্যই রোধ হবে। এবং বাসমান খাবার যে অত্যাধুনিক মেশিনে তৈরি করা হয় এবং এই মানটা খুবই ভালো থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই খাবার খাওয়ার ফলে কিন্তু মাছের গ্রোথটা ঠিক থাকে। হ্যাঁ, মাছের পুষ্টিহীনতা হয় না, মাছের সঠিক গ্রোথ হয় এবং সেটা আপনাদের চোখের সামনে আপনাদের হবে, সেটা আপনারা সহজে দেখতে পারবেন। এটা হচ্ছে বাসমান খাবার। বাসমান খাবারের আরেকটি যে বেশি যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে বর্তমান সময় আসলে বাসমান খাবারের দাম এত হারে বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেটা প্রান্তিক পর্যায়ে চাষিদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই বাসমান খাবার প্রয়োগ করার মাধ্যমে মাছ চাষ করা সম্ভব হচ্ছে না, যার ফলে হচ্ছে অনেক চাষি বাইরে কিন্তু এই বাসমান খাবারটি ব্যবহার করতে পারতেছে না। তাছাড়া হচ্ছে অনেক কোম্পানির ক্ষেত্রে কিন্তু আসলে বাসমান খাবারের যে প্রোটিন মান সেটা নিয়ে এখন সন্দেহান রয়েছে, তার গুণগত মানসম্পন্ন খাবার উৎপাদন অনেক কোম্পানি করতে পারতেছে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখে শুনে ভালো কোনো কোম্পানি থেকে বাসমান খাবারটি প্রয়োগ করলে আশা করি আপনারা অবশ্যই লাভের সম্মুখীন হবেন। আর বাসমান খাবার আপনি কোন কোন মাছ চাষ করতে পারেন? যেমন আমরা বাসমান খাবার হিসেবে শিং মাছ, কই মাছ, হ্যাঁ, তাছাড়া হচ্ছে গিয়া মাগুর মাছ বা ক্যাটফিশ জাতীয় মাছ সাধারণত আমরা বাসমান খাবার হিসেবে চাষ করবো। তার পাশাপাশি আমরা অবশ্যই মোনোসেস তেলাপিয়া মাছ যারা চাষ করে তাদেরকে আমরা বলে থাকি যে আপনারা যতটুকু পারেন বাসমান খাবার দিয়ে মাছটা চাষ করেন, কারণ বাসমান খাবারের মাধ্যমে মোনোসেস তেলাপিয়া মাছ উৎপাদন খুবই ভালো হয়ে থাকে। হ্যাঁ, তাছাড়া হচ্ছে ক্যাটফিশ, কই মাছ এবং মোনোসেস তেলাপিয়া মাছ আপনি বাসমান খাবার হিসেবে চাষ করতে পারেন। প্রিয় দর্শক, তারপর আছে ডুবন্ত খাবার। ডুবন্ত খাবার বলতে আমরা সহজ ভাষায় যেটি বলি নাই, সেটা হচ্ছে যে খাবার প্রয়োগের ফলে হচ্ছে গিয়া মানে খাবারটা ডুবে যায়, পানির নিচে চলে যায়, সেটাকে সাধারণত আমরা ডুবন্ত খাবার বলে থাকি। ডুবন্ত খাবার যে প্লেট খাবার হিসেবে আমরা ধরে নিই অনেক ক্ষেত্রেই, সেক্ষেত্রে হচ্ছে কি আসলে ডুবন্ত খাবার কিন্তু আপনি নিজের বাসাতে তৈরি করতে পারেন বা বাড়া কোনো মেশিনের মাধ্যমে কিন্তু এই ডুবন্ত খাবার তৈরি করতে পারেন। সেটা আপনার মতো প্রোটিন পার্সেন্টেজ দিয়ে আপনারা ডুবন্ত খাবার তৈরি করতে পারেন। তবে ডুবন্ত খাবারের যে সবচেয়ে সমস্যা যেটি হয় সেটি হচ্ছে গিয়ে ডুবন্ত খাবার মানে আমরা পুকুরে প্রয়োগ করে থাকি, সেক্ষেত্রে মাছ কী পরিমাণ খাবার খাচ্ছে, হ্যাঁ, মাছ কি সঠিকভাবে খাদ্য পাচ্ছে কি না, হ্যাঁ, সেই ব্যাপারটা আমরা জানতে পারি না। যার ফলে হচ্ছে গিয়ে যদি মাছ সঠিকভাবে খাবার না পায় সেক্ষেত্রে মাছের গ্রোথ কমে যেতে পারে। আবার তাছাড়া হচ্ছে গিয়ে মাছ হচ্ছে গিয়ে যদি
খাবার না খাই বা অতিরিক্ত খাবার প্রয়োগ করে থাকি, সেক্ষেত্রে খাবারের যেমন অপচয় হয়, সেক্ষেত্রে পুকুরের নিচু স্তরে গিয়ে কিন্তু এই খাবারগুলো বিভিন্ন বিষাক্ত গ্যাসের তৈরি হয়, যার ফলে আপনাকে অবশ্যই ডুবন্ত খাবারের ক্ষেত্রে সতর্ক অবলম্বন করতে হবে। ডুবন্ত খাবার এক্ষেত্রে হচ্ছে কি আপনি এই কাজ করতে পারেন যে আপনি ডুবন্ত খাবার দেওয়ার পাশাপাশি বাসমান খাবার দিলেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধাটা হয় না যে আপনার কিছুটা উৎপাদন খরচ কমবে। এবং বাসমান খাবারে কিন্তু আপনাকে ডুবন্ত খাবার থেকে কিন্তু বাসমান খাবারের প্রত্যেক কেজির দাম কিন্তু 15 থেকে 20 টাকা এর বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু অনেক মৎস্যবাসী বাইরে কিন্তু এই ডুবন্ত খাবার এর উপর নির্ভরশীল হয়ে থাকে, কারণ ডুবন্ত খাবার যেহেতু আপনি নিজের মেশিনে তৈরি করতে পারতেছেন বাসায় এনে, বা তাছাড়া আপনি বাড়াই কোনো মেশিনে আপনি কিন্তু ডুবন্ত খাবার তৈরি করতে পারতেছেন, এবং দামটাও সে বাসমান খাবার থেকে কম হয়ে থাকে, যার ফলে অনেক মৎস্যবাসী বাইরে কিন্তু উৎপাদন খরচ কমানোর জন্য ডুবন্ত খাবার ব্যবহার করে থাকে। বিশেষ করে যারা পাঙ্গাস মাছ চাষ করে তারা কিন্তু ম্যাক্সিমাম সময় ডুবন্ত খাবার ব্যবহার করার মাধ্যমে তার বেশিরভাগ লাভ হয়, কারণ বর্তমান সময়ে যে বাসমান খাবারের যে দামের বৃদ্ধি, সেক্ষেত্রে কিন্তু আসলে পাঙ্গাস মাছ একক চাষে খুব একটা লাভবান সুযোগ নেই, তার ফলে ম্যাক্সিমাম মৎস্যবাসী বাইরে কিন্তু এখন ডুবন্ত খাবারের ব্যবহারের মাধ্যমে পাঙ্গাস মাছ চাষ করছে। আপনারা ডুবন্ত খাবারের মাধ্যমে কার্প জাতীয় মাছ, পাঙ্গাস মাছ চাষ করতে পারেন। যেহেতু ডুবন্ত খাবারের দাম কম, এটি হচ্ছে মৎস্যবাসী ভাইদের সুবিধা। আবার তাছাড়া আপনি নিজের বাসায় ওই খাবারটি তৈরি করতে পারেন, এবং ভাড়ায় কোনো মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা এই খাবারটি তৈরি করতে পারেন। এটাই হচ্ছে সুবিধা। আর অসুবিধা হচ্ছে যে আপনি কী পরিমাণ খাবার খাচ্ছে সেটা আপনারা বুঝতে পারতেছেন না, বা খাবারের অপচয়ের একটা সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, তারপরে আসছে এই লুজ খাবার। লুজ খাবার হচ্ছে মাছের খাদ্য উপযোগী উপাদান, যেমন ধরুন হচ্ছে গিয়ে আমিষ, শর্করা, স্নেহ, তারপরে এই ভিটামিন, এগুলো যদি আপনার গুঁড়া আকারে উৎপাদন করা হয়, সেটাকে সাধারণত আমরা লুজ খাবার বলে থাকি। লুজ খাবার আপনি পুকুরে বিভিন্নভাবে দিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ধরেন আপনার পুকুরে পানির সাথে মিশিয়ে খাবার দিতে পারেন, বা অনেক ক্ষেত্রে আমরা নার্সারির ক্ষেত্রে পাউডার ব্যবহার করে থাকি, সেটা লুজ খাবার হিসেবে আপনি লুজ খাবার ব্যবহার করতে পারেন। তাছাড়া অনেক ক্ষেত্রে আমরা লুজ খাবার হচ্ছে গিয়ে পানির সাথে, যেহেতু অনেক ক্ষেত্রে সময় হচ্ছে গিয়ে পানি যদি বেশি থাকে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে বা বাতাস থাকে, সেক্ষেত্রে কিন্তু লুজ খাবার উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা বল আকৃতি পানির সাথে মিশিয়ে বল আকৃতি করে সেই খাবারটা আমরা সাধারণত দিয়ে থাকি। তাই লুজ খাবারের মাধ্যমে কিন্তু আপনি সকল মাছ চাষ করতে পারবেন না। লুজ খাবারের মাধ্যমে আপনি কার্প জাতীয় মাছ চাষ করতে পারেন, বা নার্সারির লেভেলে কিন্তু আপনি এই লুজ খাবার ব্যবহার করে আপনি একটা ভালো ফলাফল পেতে পারেন। তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে আপনি লুজ খাবার ব্যবহার করতে পারেন, তবে তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে কিন্তু লুজ খাবার ব্যবহার করে খুব একটা আপনি ওইভাবে মাছের গ্রোথ বা ওইভাবে মাছের উৎপাদন করতে পারবেন না। তেলাপিয়া মাছের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বাসমান খাবারের উপর বেশি দিতে হবে, বা আপনি যে বৃহৎ আকারে বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাসমান খাবারের উপরে আপনার বেশি গুরুত্ব দিতে হবে। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে বাসমান খাবার, লুজ খাবার এবং ডুবন্ত খাবার সম্পর্কে কোন ক্ষেত্রে কোন মাছের ক্ষেত্রে এই মাছটি আপনারা প্রয়োগ করে আপনারা লাভবান হবেন। সম্মানিত দর্শক, আপনারা যদি এইভাবে খাবারের ব্যাপারটি আপনার মাথায় রেখে মাছ চাষ করেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাভের সম্মুখীন হবেন। প্রিয় দর্শক, আজকে ভিডিওতে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সকালে ভালো থাকুন, সুস্থ থাকেন। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।